গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর হ্যাঁ, মাঝখানে কিছুদিন আমি গ্যাপ নিয়েছিলাম, 4 দিনের মতো। ব্লগ শ্যুট করা ছিল কিন্তু এডিট করার সুযোগ হয়নি, মাইগ্রেনের সমস্যা চলছিল। তো যাই হোক, শুরুতেই কোনো ব্যথা জ্বালা যন্ত্রণা নিয়ে শুরু করব না, ভালো কথা দিয়ে দিন শুরু করতে হয়। আর না সারছি, আজকে হচ্ছে পাবদা মাছের ঝাল। ঝাল তো নয়, এটা হচ্ছে সর্ষে পাবদা। আর খুব সিম্পল রেসিপি, অনেকবার দেখিয়েছি। মানে যখন আমার তেমন কিছু করতে ইচ্ছে করে না, তখন আমি সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল রান্না করি। তো সুবিধে হয় কি, বেশি কিছু তরকারি তো করতে হয় না, উপরন্তু তাড়াতাড়ি হয়েও যায়। সর্ষের মধ্যে দিয়েছিলাম সাদা সর্ষে আর কালো সর্ষে, সঙ্গে 2-4 দানা চিনি। তাহলে আমার মা বলে যে সর্ষে বাটাটা অতটা তিতকুটে হয় না। তো নুন দিয়েছিলাম, একটু হলুদ দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা, সেটা বেটে নিয়ে মাছ ভেজে সব শুদ্ধ দিয়ে দিয়েছি। শেষে দিয়েছি লঙ্কা, ধনেপাতা আর একদম শেষে কাঁচা সর্ষের তেল। খেতে দারুণ লাগে। আর হবে করলা ভাজা, শ্রীর ফেভারিট করলা ভাজা। এদিকে মাছের ঝোলও প্রায় কমপ্লিট। মাছ দেওয়ার পরে অত বেশি ফোটাতে হয় না এটাকে, 2-1 মিনিট মতো আমি একটু রাখি ঝোল ঝোল, তারপরেই বন্ধ করে দিই গ্যাসটা। ওদিকে শ্রী পড়ছে। অ্যাকচুয়ালি আমি সেই জন্যই ভয়েস ওভার করছি, কারণ কথা বলে বলে ব্লগ করা যায় না। পাশাপাশি দুটো রুম আর কাছাকাছি রান্নাঘর, কথা বললে না ওদের একটু অসুবিধে হয়। তো সকালবেলাটা যেদিন শ্রীর পড়া থাকে, ম্যাথের স্যার আসেন, সেদিন একেবারে আমি নিঃশব্দে কাজ করি। আর এই দেখো কত টিফিন বক্স জমেছে, এগুলো সব আমার শাশুড়ি মায়ের। কখন কখন কত কি তরকারি, মালপোয়া এসব পাঠিয়েছিল মা, আর সব টিফিন বক্সগুলো রয়ে গেছে। আমার মায়ের টিফিন বক্স আর শাশুড়ি মায়ের টিফিন বক্স আমাকে আবার আলাদা আলাদা করে রাখতে হয়। এদিকে এসেছে বাজার, যেগুলো এখনো ধোয়া হয়নি। আর এই হচ্ছে কাটাকুটি। করলা ভাজাগুলো, মানে করলা ভাজা তো নয়, করলাগুলো ভাজার আগে কেটে আমি এভাবে একটু জলে কচলে দিই। তাহলে কি হয়, ভেতরের যে শক্ত শক্ত বীজগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়, আর ভাজার পর খাওয়ার সময় দাঁতে কটকট করে লাগে না। শ্রী করলা ভাজা খেতে খুব ভালোবাসে, কিন্তু এই বীজগুলো দাঁতে পড়লে আবার বিরক্ত হয়। সেই জন্য আমি না একটুখানি এই বীজগুলো সব বার করে দিই। এই দেখো, এই বীজটা দিয়ে কিন্তু গাছ হতো, কিন্তু আমি বীজটা মাঝখান থেকে কেটে ফেলেছি বলে আর ব্যবহার করা গেল না, না হলে এক্ষুনি গিয়ে মাটিতে গিয়ে পুঁতে দিতাম। ছোটবেলায় একবার আমি করলা গাছ লাগিয়েছিলাম। এত বেশি অবসেসড হয়ে গেছিলাম আমি গাছটার পেছনে যে দিন রাত গিয়ে দেখতাম কটা পাতা বেরোলো, গাছটা কত লম্বা হলো। একদিন আমার মা রাগ করে গাছটাকেও ছিঁড়ে দিয়েছিল, আমাকেও দুমাদুম দুঘা চাপিয়ে দিয়েছিল। তারপর খুব দুঃখ পেয়েছিল আমার মা নিজেই। আসলে সারাদিন কাজকর্ম করার পরে মাও বোধহয় খুব বিরক্ত হয়ে যেত, এই বাড়তি ঝামেলাগুলো নিতে পারতো না। আসলে আমাকে না অনেকক্ষণ ধরে স্নান করতে যেতে বলছিল, যাচ্ছিলাম না, গাছ দেখছিলাম। তাই জন্য গাছেরও যা হলো, আমারও খানিক তাই হলো। পরে অবশ্য মা খুব রিগ্রেট করেছিল সেই জন্যে। আজও সেই ঘটনাটা মায়েরও মনে আছে, আমারও মনে আছে। 5 শ্রী রেডি, স্কুল যাচ্ছে। টাটা। জামা গোছাচ্ছে শ্রী, আজকে থাকবে দিদির বাড়িতে। আজকে হাফ ডে, শ্রী চলে যাবে ডাইরেক্ট দিদির বাড়িতে। একদম ক্লাস করে বিকেলে কি আছে, আঁকার নিয়েছিস, আঁকার জিনিস, আঁকার ক্লাস করে তারপর বাড়ি আসবে। কত খাটে মেয়েটা বাবা, কত খাটাখাটনি করে। হা 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 হা। আসলে খেলতে যাচ্ছে দিদির সাথে, এটাই হলো কথা। আর মাঝে মাঝে এরকম ইচ্ছে জাগে ওর, নাহলে সোজা বাড়ি আসতে পারলি না, তা না, যা যা, দেখবি ঘুম পাড়াবে দিদি তোকে ওখানে গিয়ে। ও আমি দিদিকে ফোন করে বলে দেবো, দেখ শ্রী গেলেই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে। হ্যাঁ, দিতে হবে না, যা। কোথায় লিপগার্ড নেই, আছে? টাটা। টাও টাও চাও 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 পুষবো আমরা একটা। হ্যাঁ, হলো। এখন আমার আর তাড়া নেই, শনিবারে আমার ছুটি, শান্তনুরও ছুটি, কিন্তু শ্রীর তো ছুটি থাকে না। তো সকালবেলার তাড়াহুড়ো
একটু কমলো। রান্না এখনো কমপ্লিট হয়নি, কারণ ভেবেছিলাম কি শ্রীর আজকে যদি স্কুল না যায়, বলছিল একবার যে যাব না, তো একবার তখন ভাবলাম যে সকালে স্যার পড়াতে পড়াতে আমি সমস্ত রান্না সেরে নেব, তারপর ওকে নিয়ে বসবো। কিন্তু ফাইনালি ও বললো না, স্কুল যাব, বন্ধুদের সাথে খেলতে ভালো লাগছে, একটু মজা হবে, আর তারপরে দিদির বাড়িতেই থাকবো। তো ব্যাস, আমার তো আর কোনো তাড়া নেই। আসলে শ্রী শনিবার দিন ভাত খেয়ে স্কুল যায় না, আমি বলতে যাচ্ছিলাম অফিস যায় না, ভাত খেয়ে স্কুল যায় না। অন্যান্য দিন যেটা টিফিনে দিই, যেমন ধরো পাস্তা, কখনো পরোটা, কখনো এগ রোল, কখনো সয়াবিন রোল, তো সেগুলোই সেই রকমই কোনো খাবার করে ওকে আমি শনিবার দিন সকালে খাইয়ে স্কুল পাঠাই, তারপর এসেও ভাত খায়। আজকে তো এখানে আসবে না, মায়ের কাছে যাবে, এখন আমাকে মাকে আবার ফোন করে বলে দিতে হবে যে ওর খাবার ব্যবস্থাটা তুমি করে দিও। তারপর বিকেলবেলায় আমার ভাইয়ের কাছে আঁকার ক্লাস আছে 5টা থেকে, তো একদম ক্লাস করবে, তারপরে আমি নিতে যাব। আর আমার তো এদিকে কোনো রান্নার তাড়াই নেই, মাছ হয়ে গেছে, করলা ভাজা হয়ে গেছে, করব বেগুন, কাজু বেগুন বা বা বেগুন বাহার বলে না, বেগুন বাহারের অনেকগুলো রেসিপি হয়, তার মধ্যে এটা একটা, আবার এটাকে কি বলবো, দুধ বেগুনও বলা যেতে পারে। তো সব মিলিয়ে ভালো একটা টেস্ট শেয়ার করব, রেসিপিটা মজা করতে গেল শেয়ার করব রেসিপিটা, ঝটপট রান্না হয়। আসলে না সারা মানে সপ্তাহে দৌড়ে দৌড়ে কাটাই, যখন শনিবার রবিবার তখন আর মনে হয় না যে রান্নাঘরে প্রচুর সময় কাটাই। এই করতে করতে এখন আমার রেসিপিগুলো সব ছোট ছোট রেসিপি এবং তাড়াতাড়ি রান্না হবে এরকম রেসিপি হয়ে গেছে। আসলে আমি আমিষের রান্নাটা একটু ঠিকঠাক বেশি ভালো করতে পারি। নিরামিষ যেমন ধরো রসা ঝোল, যেটা আমার মা দারুণ করে, তারপর সাম্বার বড়া দিয়ে ডাঁটা দিয়ে তরকারি, যেটা আমার শাশুড়ি মা দারুণ করে, ওরকম আমার দ্বারা হয় না। আমাকে মাছ, মাংস, ডিম, তাছাড়া এই বেগুন বাহার, কাঁচা, এই ধরনের রান্নাগুলো দাও, আমি খুব ভালো করে করতে পারবো। কিছু কিছু নিরামিষ রান্না যেগুলো হয়, যেমন পোস্ত, আলু পোস্ত, সেটা আমার মনে হয় আমার মা বেশি ভালো করে। আলু পোস্ত আমিও করি, কিন্তু আমার মায়ের হাতের স্বাদটা আমি নিজের রান্নায় আনতে পারি না। তারপর আমার শাশুড়ির কিছু কিছু রান্না আছে, যেমন ছোট মাছের রান্না আমার শাশুড়ি আবার দারুণ করে। ছোট মাছ, একদম কুচো মাছ, সেটার একটা ঝোল করে, তার যে কি টেস্ট হয়, মানে রান্নাটা দেখতে লাগে একটু সবজে সবজে মতো, কিন্তু টেস্টটা একটা অন্যরকম টেস্ট হয়, যেটা আমার রান্নায় আসে না। আমার রান্না অন্যরকম, তাদের রান্না অন্যরকম। এবার আমি শুধু বেগুনটা করব, আর তারপর রান্নাঘর গুছিয়ে রাখবো। রান্নাঘরের অবস্থা আজকে দুর্দান্ত, চারিদিকে ছড়ানো ছেটানো, সব সকালবেলার তাড়াহুড়োতে এই অবস্থাটা হয়েছে। অন্যদিন যেদিন অফিস থাকে সেদিন এইগুলো আবার পরিষ্কার করে পুরো রান্নাঘর ক্লিন করে তারপরে আমি যাই, কারণ বিকেলবেলায় এসেই দরজা দিয়ে ঢুকেই যেই রান্নাঘরটার দিকে চোখ পড়ে, একদম নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর না দেখলে না আমার মানে কীরকম একটা অ্যাংজাইটি ফিল হয়। আমার তখন মনে হয় আমি আর রান্না করব না, আমার ভাল লাগছে না, এত মানে অফিসের কাজ করে আসার পরে আবার রান্না, শুয়ে পড়ি একটুখানি, স্নান ধান করি, ঠাকুর পুজো করি, এবং মনে হয় পড়াবো না, শুয়ে পড়ি, এরকম হয়। মানে মেয়েরা সব কিছু পারলেই যে তাদের সব কিছু করতে হবে এমন তো কোনো মানে নেই। মাঝে মাঝে এরকম মনে হয়, বিদ্রোহ হয় ভেতর থেকে, করব না, শুয়ে থাকবো, ভাল লাগছে না, বই পড়বো, কি এমনি শুয়ে থাকবো। কিন্তু বিদ্রোহটা আপনা আপনি দমে যায় ভেতরে, কারণ করার তো কেউ নেই, করতে আমাদেরকেই হয়। আর যতই রান্নার লোক থাকুক, যতই হাউস হেল্প থাকুক, তারপরেও মাথা মেয়েদেরকে খাটাতে হয় বাড়িতে, কিছু করার নেই। এই যে একবার বসে গেলে তখন মনে হয় যে আর উঠবো না, এখন বসেই থাকি। আমার মতো কার কার মনে হয় একটু লিখে, কমেন্টে লিখে জানিও, মনের জোর পাবো। অ্যাকচুয়ালি না, সুপার ওম্যান হয় না কেন, সুপার ওম্যান অনেকেই হয়, কিন্তু সুপার ওম্যানদেরও ভেতরে ভেতরে মনে হয় যে একটু বসি। আমি সুপার ওম্যান একেবারে নই, আমার সবসময় মনে হয় বসি, কিন্তু তারপরে ভাবি কাজটা সেরেই বসি। এইভাবে নিজেকে একটু একটু করে পুশ করে করে এগিয়ে এগিয়ে নিয়ে যাই, ধাক্কা মেরে মেরে নিয়ে যাই, এই আর কি। আদারওয়াইজ আমি সুপার ওম্যান নই। আমি ভাবি যারা সকালবেলায় উঠে জিম যায়, তারপর রান্না করে, তারপর বাচ্চাকে রেডি করে, বাচ্চাকে স্কুল পাঠায়, অফিস যায়, অফিস থেকে এসে আবার হাউস হেল্প থাকুক কি রান্নার লোক থাকুক, তার পেছনে লেগে থাকা, এটা করে দাও ওটা করে দাও, কি নিজেই রান্না গোটাটা করে নেওয়া, মানে তারা হচ্ছে কি বলবো, তারা বোধহয় একটা আলাদা গ্রহের প্রাণী, এবং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে শেষ করতে পারবো না।
আর আমি ভাবি আমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করে একটু পুশ করুক যে হ্যাঁ তুমি করছো, সেই অ্যাপ্রিসিয়েশনটা না ভেতর থেকে আসছে না, বাইরে থেকে দরকার হয় আমার। এখানে বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো ভাজবো। এখানে চার মগজ আমি ধুয়ে রেখেছি, একদম জল ঝরিয়ে রেখেছি। এই যদি তোমাদের ঘরে পোস্ত থাকে তাহলে চার মগজের বদলে অবশ্যই পোস্ত দেবে, কিন্তু আমার ঘরে এখন নেই তাই আমি চার মগজ দিচ্ছি। আর এখানে পেস্টের জন্য সব কিছু রেডি করে রেখেছি, আছে টমেটো, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ আর নুন। আর এর মধ্যে দেওয়া যেতে পারে নারকেল, কিন্তু নারকেল ছিল না তাই দিচ্ছি না। এবার এর মধ্যে আমি একটু সামান্য দুধ দিচ্ছি, হাফ কাপ মতো, আর দিচ্ছি জল। এবার করব পেস্ট। এই দেখো পেস্ট একদম রেডি। একটা কাজুর গন্ধ আর ঝালঝাল একটা গন্ধ আসছে। আর পোস্ত থাকলে অবশ্যই তোমরা পোস্তই দিও, বারবার বলছি, তাহলে টেস্টটা আরও এনহ্যান্স হবে। সেই সাথে যদি থাকে নারকেল, তাহলে নারকেল অবশ্যই দিও। এদিকে তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো দেখো ভাজা হয়ে গেছে। বেগুনগুলো আলাদা করে তুলে রাখার দরকার নেই, মানে অনেকেই করতে পারো বেগুন ভাজলাম তারপরে আবার পেস্টটা আগে দিলাম, দরকার নেই। এই পেস্টটা এমন কোনো মানে মিশ্রণ এর মধ্যে নেই যেটাতে অনেকক্ষণ না ফোটালে একটা বোধহয় মশলার গন্ধ বেরোবে বা কিছু, তাই জন্য ডাইরেক্ট এভাবে দিয়ে দেওয়া যায়, বেশি ফোটাবার দরকার হয় না। ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা একটুখানি হতে থাক, যতটা মনে হবে ঝোল রাখতে চাইছি ততটা রাখবো, পরে বেগুনের মধ্যে না আর একটু ঝোল ঢুকে যাবে। এই একটু নেড়ে চেড়ে দিলাম। রান্না কমপ্লিট, ভাত এখন বসাইনি, ভাত পরে বসাবো। আর এই হলো মাছ, করলা ভাজা, আর ডাল করব ভেবেছিলাম কিন্তু ফ্রিজে গতকালের ডাল আছে একটু, নয়তো ভেবেছিলাম মুগ ডাল করব, মসুরির ডাল আছে। আর এই হলো বেগুনের সেই রেসিপি। এই ইস্ত্রি করার কাজগুলো না সম্পূর্ণ শান্তনু দেখে, আমাকে দেখতেই হয় না। তবে ছোটোখাটো কিছু কাজ আমি দেখি, যেমন এই দেখো শীতের জামা কাপড়ে এরকম রোয়া উঠে যায়, তখন কি করি একটা নতুন রেজার নিই, রেজারগুলো থাকে না লেডিস রেজার এক্সট্রা কেনা থাকে, সেরকম নতুন রেজার দিয়ে এভাবে হালকা হালকা করে একটু যদি পরিষ্কার করে নাও তাহলে এরকম রোয়াগুলো একেবারে ক্লিন হয়ে যায়। আবার শীতের যে টি শার্টগুলো সেগুলো আবার নতুনের মতো লাগে, ট্রাই করে দেখতে পারো তোমরা। এই লোকটার জামা কাপড় বেরোচ্ছে, কত জামা কাপড় আছে সেগুলো দেখানোর জন্য এটা শো অফ করছে লোকটা আমাকে। আমার জামাগুলো সব এদিকে এলেবেলে হয়ে পড়ে থাকে, ওর জামাগুলো গোছানো থাকে, তাই আমায় দেখাচ্ছে। দেখো কত কাজ করছে। না শোনা, না না, হ্যাঁ হ্যাঁ, এই দেখো এত এত বার করার কি মানে, আলাদাই তো আছে, এখানে কে বলবে মিশে আছে, সব আলাদা আছে। এবার ঢং করবে, দেখো আমার কত জামা, এই দেখো একটা গেঞ্জি, এটা এটা কি আলাদা কেন, ফুল হাতা, এটা হাফ হাতা, এই দেখো এটা হচ্ছে শীতের গেঞ্জি, সব ঢুকে যাবে এবার। শান্তনু পরে ব্র্যান্ডেড জামা আর ব্র্যান্ডেড গেঞ্জিগুলোর নেতা বানানো হয়, আমি রান্নাঘরে নেতা বানাই, আমার ঘরে ব্র্যান্ডেড নেতা থাকে। পেপের নেতাটা খুব ভালো ছিল, এটা আবার 99 টাকার জামা, এটাও 99 টাকার জামা, এটা নন ব্র্যান্ড। খুব ভালো ভালো পেয়েছিলাম কিন্তু গেঞ্জিগুলো।
আর এই হাত কাটা গেঞ্জিটার উপরে শ্রীর খুব লোভ, নিচেরটার। কোন দিন নিয়ে নেবে দেখবে। এমন একটা বাচ্চা তোমার বাচ্চাটা, যে বাবা মায়ের জামা পরে, লোকে ভাই বোনের জামা পরে, ও বাবা মায়ের জামা গেঞ্জি সব নিয়ে নেয়। যাও কাজ করো, আমার কাজ কমপ্লিট, আমি এখন শুয়ে থাকবো। ওই তলেরটা রাখো, একদম তলে যেটা পাতলা সেটা রাখো, কিংবা হলুদটাও রাখতে পারো, তুমি তো হলুদটা পরো, হলুদটাই রাখো, ফেলে দেবে। এবার খ্যাস খেসে হয়ে গেছে। আমার পুজো করা কমপ্লিট। এই দেখো, আর একটা জিনিস দেখাই, এই ধূপকাঠিটা এত ভালো, আমি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুব মোটা মোটা ধূপকাঠিগুলো হয়, আর গন্ধটা বহুক্ষণ অবধি থাকে। বাড়িতে ঢুকলেই মনে হয় যে হ্যাঁ, একটা সুন্দর মিষ্টি গন্ধ। ধূপকাঠিটা হচ্ছে এই দেখো, এইটা লোবান। এটা আমি কিনেছিলাম রিলায়েন্স থেকে, রিলায়েন্স স্মার্ট থেকে। তোমরা দেখতে পারো ওখানে ড্রাই মশলা আগরবাতি, যেটাকে লোবান বলছে। দারুণ সুন্দর গন্ধটা, মানে বাইরে থেকে এলেই বুঝতে পারবে হ্যাঁ পুজো হয়েছে বাড়িতে, সুন্দর গন্ধ। আর বাড়ি আমার এখন ফাঁকা, শান্ত, এইরকম অবস্থা নর্মালি আমার দেখা সম্ভব হয় না। এই দেখো, সব পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ যখনই অফিসের বা স্কুলের ছুটি থাকে, আমি আর শ্রী একসাথে থাকি। এই দিন শনিবার দিনটা শ্রীর স্কুল থাকে, কিন্তু ও 1:30টার সময় চলে আসে। কখনো কখনো শান্তনু থাকে। এবার আবার শান্তনুর বেশিরভাগ ক্ষেত্রেই শনিবারে ছুটি থাকে, পুরোপুরি ছুটি। নর্মালি শান্তনু নিজের মতো কাজে ব্যস্ত থাকে, ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকে, ওর অনলাইন কল চলে, অনলাইন ভিডিও কল চলে, ওই নিয়ে ও ব্যস্ত থাকে। এবার আমিও ওদের সাথে থাকি, কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকি। এইরকম ফাঁকা নর্মালি হয় না। শান্তনুও বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া যদিও আমাদের দুপুরের কিছুই হয়নি। শান্তনু বেরিয়েছে অনেকক্ষণই হলো। ও যাবে প্রথমে মায়ের সাথে দেখা করতে, শাশুড়ি মায়ের সাথে। দিনের বেলায় আমার অতটা যাওয়া পসিবল হয় না। মা যখন আসে আমার বাড়িতে, শাশুড়ি মা, সেটা আসে একেবারে সকালবেলায়, ধরো চা খাওয়ার সময়, তখন আর ব্লগ করা হয় না। তারপর আমার আর দিনের বেলায় যাওয়া পসিবল হয় না, কারণ নিজের ঘরের কাজ শেষ করতে করতেই দুপুর হয়ে যায়। তারপর স্ত্রীর পড়াশোনা থাকে। তো আমি যখনই যাই, বিকেল বা সন্ধেবেলায় যাই মায়ের কাছে, একেবারে ধরো 9:30 পর্যন্ত থেকে তারপরে আসি। উঠবো করি 9টা থেকে, তারপর 9:30 বেজেই যায় আস্তে আস্তে। তো শান্তনু বললো আমি একটু মায়ের সাথে গল্প করে আসি। মা ছিল না, মা গেছিল কলকাতা থেকে ফিরেছে। ওখান থেকে একদম স্ত্রীকে 1:30টার সময় ছুটি হবে। স্ত্রীর ছুটির সময় স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে আমার মায়ের কাছে রেখে তারপরে শান্তনু ঢুকবে বাড়ি। এখন বাজে প্রায় 10টা। আমার আর দুপুরের পরে আর ব্লগ শ্যুট করা হয়নি, কারণ আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। হাস্যকর ব্যাপার যেটা হলো, অম্বলে কাবু হয়ে গেছিলাম। দুপুরে তো শান্তনু ঢুকলো, তারপরে আমরা একটু গল্প টল্প করলাম। গল্প করতে করতে একটু লেট হয়ে গেছিলো। তারপর ভাত খেয়েছি দুজনে মিলে। ইমিডিয়েটলি আমার অম্বল হয়ে গেছিলো, শুধু টক জল উঠলো, কিন্তু কিছু হলো না। তারপরে আবার এক মাথা যন্ত্রণা শুরু করে দিল এই দিকটা। মানে একটা লম্বা প্রসেস হলো, মাথার ব্যথার ওষুধ খেতে হলো, যেটা নর্মালি আমি খাই না মাথা ব্যথার ওষুধ। কিন্তু আমার মনে হচ্ছিল আরো অসুস্থ হয়ে পড়ছি আমি সব মিলিয়ে। মাথা ব্যথাটাও যদি শুরু হয়ে যায় মাইগ্রেনের যন্ত্রণার মতো, তাহলে তো আর বাল্লে বাল্লে দেখতে হবে না। যাই হোক, আমি ওষুধ টষুধ খেয়ে একটুখানি মানে বাথরুমে গিয়ে ঘাড়ে মাথায় জল টল দিলাম। তারপর এসে শুলাম। শান্তনু তারপর গেল স্ত্রীকে নিয়ে আসতে। স্ত্রীকে নিয়ে ওরা আবার দুজনে মিলে বোধহয় কিছু খেতে গেছিলো। খেয়ে দিয়ে বাড়ি ঢুকলো প্রায় 8টার সময়। তো আজকে স্ত্রীকে আর পড়ানো কিছুই হলো না। আমি এতক্ষণে সুস্থ বোধ করছি, বাথরুমে দুবার গিয়ে আর একটু সুস্থ হলাম। এবার মনে হচ্ছে একটু ঠিক লাগছে, ঢেকুর টেকুর উঠলো কিছু, তো একটু ঠিক লাগছে। আর অম্বলের ওষুধ তো খেয়েছিলাম, বোধহয় খাবার টাবার ঠিকঠাক হজম হয়েছে। এবার খিদেটাও একটু একটু পাচ্ছে, খুব হালকা ফুলকো কিছু খাবো। মানে হঠাৎ করে যে এইরকম একটা চেঞ্জেস হয়ে যাবে ভাবতে পারিনি। আর কুকুরগুলো দেখো, ঠিক এই সময় এসেই চুই চুই কুই কুই সব শুরু করে দেবে। এবার একটু কমেছে। এইখানে মাঝে মাঝেই ওদের গোল মিটিং হয়। যত রাত বাড়ে, মানুষজনের যাতায়াত কমে, তত ওদের গোল মিটিং, আওয়াজ, আলোচনা, আলাপ সব বেড়ে ওঠে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আমি অনেকটাই সুস্থ আছি।
ভালোও আছি। দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।